দেখো, এটা পেজ নাম্বার 157, চ্যাপ্টার 10, সেন্টেন্স অ্যানালাইসিস, ফ্রেজ অ্যান্ড ক্লজ। আমরা প্রথমে ফ্রেজটা আলোচনা করব। ফ্রেজটা খুব গুরুত্বপূর্ণ। ফ্রেজটা কী আসলে সেটা বুঝতে হবে। ফ্রেজের কোনো সাবজেক্ট বা অবজেক্ট থাকে না। ফ্রেজ একটি শব্দগুচ্ছ। ফ্রেজকে বলা হয় এ গ্রুপ অফ ওয়ার্ডস, যার অর্থ হবে কিন্তু সাবজেক্ট কিংবা অবজেক্ট থাকবে না। আমরা যদি এখানে সেন্টেন্সটা দেখি তাহলে বুঝতে পারবো যে ফ্রেজ এমন একটি শব্দগুচ্ছ যাতে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না। তোমরা মিউট করে রাখো, তাহলে আমার কথাগুলো পরিষ্কার বুঝতে পারবা, আদারওয়াইজ বুঝতে পারবো না, যেহেতু চ্যাপ্টারটি একেবারে নতুন তোমাদের কাছে। এর আগেও ক্লাস নিয়েছি এটা, তারপরেও আবার নিচ্ছি, আবার নেক্সটে নিব, কারণ এটা সম্পর্কে তোমাদের একটি ভালো ধারণা থাকতে হবে। তো যেটা বলছিলাম যে ফ্রেজ এমন একটি শব্দগুচ্ছ যাতে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকে না। তার মানে সাবজেক্ট অবজেক্ট থাকবে না, কিন্তু একটি সেন্টেন্স থাকবে, এ গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে যার অর্থ সুন্দর হবে। সেন্টেন্সে ব্যবহৃত হয়ে এটি কোনো পার্টস অফ স্পিচের কাজ সম্পূর্ণ করে। এটা পার্টস অফ স্পিচের কাজ সম্পূর্ণ করে। আমরা পার্টস অফ স্পিচ জানি, পার্টস অফ স্পিচ 8 প্রকার। তো সেই পার্টস অফ স্পিচগুলো আমরা তো একটা একটা করে নাম শুনেছি। একটি ওয়ার্ড আমরা শুনেছি পার্টস অফ স্পিচের, কারণ আমরা জানি যে এভরি সিঙ্গেল ওয়ার্ড ইজ কল পার্টস অফ স্পিচ। তাহলে একটি শব্দকে আমরা পার্টস অফ স্পিচ বলতে পারি, যেমন করিম, এটা নাউন। কিন্তু এখানে এই ফ্রেজে একটি শব্দ থাকবে না, এ গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, কয়েকটি শব্দ থাকবে। এই কয়েকটি শব্দ মিলিয়ে হবে নাউন ফ্রেজ। তাহলে এখানে ফ্রেজের যে সংজ্ঞাটা আছে, এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ওয়ার্কস এ সিঙ্গেল পার্টস অফ স্পিচ হ্যাভিং নাইদার এ সাবজেক্ট নর এ প্রেডিকেট। একেবারে পরিষ্কার করে বলা আছে, নাইদার সাবজেক্ট নর প্রেডিকেট, সাবজেক্টও থাকবে না, প্রেডিকেটও থাকবে না। তাহলে কেমন হবে, এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো। এক্সাম্পলগুলো হচ্ছে এ বেড অফ রোজেস। এখানে সাবজেক্ট অবজেক্ট কিছু নেই, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটও নেই। এখানে জাস্ট আছে তোমার একটি শব্দগুচ্ছ এবং এটার একটা অর্থ আছে। নাম্বার 2, দ্য ব্লু স্কাই। দ্য ব্লু স্কাই, এখানেও কোনো সাবজেক্ট অবজেক্ট নেই। তারপর হচ্ছে ওয়ান দ্য স্পট, এখানেও সাবজেক্ট অবজেক্ট নেই। এখন আমি যদি তোমাদের কথা বলি যে স্টুডেন্ট অফ দিস ক্লাস, এই যে স্টুডেন্ট অফ দিস ক্লাস, এইটুক যদি বলি তাহলে কিন্তু একটা ফ্রেজ হলো। যদি বলি স্টুডেন্ট অফ RMPI, সেটাও একটা ফ্রেজ হলো। পিপুল অফ বাংলাদেশ, এটাও একটা ফ্রেজ হলো। ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটি শব্দগুচ্ছ যখন আমরা বলবো তখন ফ্রেজ হবে। তবে ফ্রেজের কোন টাইপে পড়বে সেটা আমরা পরে দেখব। কিন্তু এগুলো যখনই আমরা একটা শব্দ লিখবো, 2-3টা ওয়ার্ড একসাথে করব, তখনই একটা ফ্রেজ হবে। অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ ফ্রেজেস, এখানে বিভিন্ন ধরনের ফ্রেজ আছে। ফ্রেজকে মোট 9 ভাগে ভাগ করা যায়। 9 ভাগে ভাগ করা যায়। তোমরা ভালো করে দেখো, পার্টস অফ স্পিচের যেগুলো আছে নাম সেগুলো থাকবে, এক্সট্রা কয়েকটা নাম আছে, সেটা তোমরা দেখে নাও। তাহলে ফ্রেজকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে নাউন ফ্রেজ। একটু হালকা টাচ দেই যে নাউন ফ্রেজ নাউনের মতোই কাজ করে, মানে নামের মতো কাজ করবে, নাম থাকবে। মোট কথা যে ফ্রেজটা নাউন ফ্রেজ বলবো সেটা নাউনের মতো কাজ করবে। অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ মানে তো জানো দোষগুণ পরিমাণ সংখ্যা বোঝায়। তো অ্যাডজেক্টিভ ফ্রেজটা ওই সেরকমই কাজ করবে, দোষগুণই বোঝাবে। আবার অ্যাডভার্ব ফ্রেজ নাম্বার 3, অ্যাডভার্ব ফ্রেজটাও হচ্ছে তোমার সেন্টেন্সের ধরন, ভার্ব কীভাবে কাজ করে, সাবজেক্ট কীভাবে কাজ করে সেটাকে বোঝায়। যেহেতু সেখানে পার্টস অফ স্পিচে যেরকম সংজ্ঞা পড়েছ, সেম জিনিসই এখানে কয়েকটি শব্দ মিলিয়ে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর সেখানে একটি শব্দ অ্যাডভার্ব। তো এখানে এই জিনিসটা বুঝতে হবে। ভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজ এখন যদি বলি ডু অ্যাট ওয়ান্স, এই মুহূর্তে করো। ডু দ্য রাইট ইয়োর স্টোরি অর প্যারাগ্রাফ, এই যে আমি বলছি
রাইট ইউর প্যারাগ্রাফ, এটা একটা ভার্ব ফ্রেজ। তো ওখানে একটি শব্দ, এখানে কয়েকটি শব্দ মিলিয়ে এটা ভার্ব ফ্রেজ। আমার কথা বোঝা যায়? হ্যাঁ, শুনো তোমরা মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবা। তাহলে যেটা বলছিলাম যে ভার্ব হচ্ছে একটি অর্থ, রাইট মানে ভার্ব। এখন দেখো যে রাইটটা ভার্ব, যখন আমি বলবো রাইট এ সিঙ্গেল প্যারাগ্রাফ, তখন তুমি একটা প্যারাগ্রাফ লিখছো, এটাই হচ্ছে তোমার এই যে রাইট সামথিং, জাস্ট রাইট সামথিং, এটুক বললাম, এটাই হচ্ছে ভার্ব ফ্রেজ। মানে কয়েকটি ওয়ার্ড মিলিয়ে যখন ভার্বের কাজ করে তখন ভার্ব ফ্রেজ। এভাবেই সবগুলো হবে। তারপরটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশন সম্বলিত যেসবই থাকবে প্রথমে এবং শেষে থাকবে, সেটাও প্রিপোজিশনাল ফ্রেজ। আবার তার কাজ করলেও সেটা প্রিপোজিশনাল ফ্রেজ। নাম্বার 6, কনজাংশনাল ফ্রেজ। কনজাংশন জানো তোমরা, কানেক্টিং করে। এই কনজাংশন যখন একাধিক জিনিসকে কানেক্ট করে কয়েকটি শব্দ একসাথে যুক্ত হয়, তখন সেটা হয়ে যায় কনজাংশনাল ফ্রেজ। নাম্বার 7, ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশন মানে হচ্ছে বিস্ময়কর। যখন কোনো আমরা হঠাৎ করে কিছু শুনি বা দেখি, তখন কিছুটা আশ্চর্য হয়ে যায়, বিস্মিত হয়ে যায়। এটাই ইংলিশে যখন আমরা সেই সেন্টেন্সটা তৈরি করি, তখন এটা হয়ে যায়, কয়েকটি শব্দ যখন তৈরি করি তখন এটা যে ইন্টারজেকশনাল ফ্রেজ। তারপর নাম্বার 8, ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ আবার বেশ কয়েক প্রকার আছে। তো এখানে আমরা যেটা খুব সহজভাবে জানতে পারি বা বুঝতে পারি, সেটা হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা থাকবে, এর সাথে আরও কিছু শব্দ থাকতে পারে, তবে যেটা থাকবে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রথমে টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে তুমি যদি বলো টু ইট মানে খেতে, টু রিড পড়তে, টু রাইট লিখতে, তাহলে এই যে লিখতে, পড়তে, বলতে, এগুলো আমরা বলছি, এগুলো ইনফিনিটিভ ফ্রেজ। এর সাথে তুমি কিছু বলতেছো যে টু রাইট এ লেটার, টু রাইট এ লেটার, তাহলে এখানে টু রাইট এ লেটার লিখছো, এটাই ইনফিনিটিভ ফ্রেজ। মানে প্রথমে টু বসাইছো, তারপরে ভার্ব বসাইছো, তারপরে আরও দু একটা ওয়ার্ড দিয়েছো। এই যে একগুচ্ছ শব্দ, এ গ্রুপ অফ ওয়ার্ডস, এটাকেই বলা হয় ফ্রেজ। আর যখন টু প্লাস ভার্ব তখন ইনফিনিটিভ ফ্রেজ। নাম্বার 9 নাম্বার হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। তাহলে পার্টিসিপল ফ্রেজটা হচ্ছে কীরকম? পার্টিসিপল ফ্রেজটা হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। পার্টিসিপল ফ্রেজটা হচ্ছে এইরকম জিনিস যে এই পার্টিসিপল তোমার যে কোনো, যেভাবে পার্টিসিপল হয়, যেমন ভার্বের সাথে আইএনজি যোগ করে পার্টিসিপল হয়। পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে। তো ওটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে পার্টিসিপল হয়, আবার ভার্বের সাথে ইডি যোগ করে পার্টিসিপল হয়, আবার ভার্বের সাথে টি যোগ করে পার্টিসিপল হয়। তোমরা যেমন ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল পড়েছো, সেই পাস্ট পার্টিসিপল, সেই পার্টিসিপলটাই হচ্ছে এখানে কখনো আইএনজি যুক্ত করে, কখনো ইডি যোগ করে, কখনো টি যোগ করে, আবার কখনো কোনো ভার্ব যোগ না করে, কোনো কিছু যোগ না করেও, যেমন রিড এরকমও থাকে। তো রিডিং এ বুক এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ 2-3 রকমের হয়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। 3 রকম, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো আমাদের এই 3 ধরনের পার্টিসিপলকেই আমরা একসাথে পার্টিসিপল ফ্রেজ বলি। এখানে আমাদের ডিভাইডেশন নেই, শুধু পার্টিসিপল ফ্রেজ। তাহলে রিডিং এ বুক এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। তাহলে এবার আমরা সেপারেটলি সংজ্ঞার দিকে যাব। সংজ্ঞার দিকে যদি আসি, নাম্বার 1, নাউন ফ্রেজ। এবং এই নাউন ফ্রেজটা কীভাবে হচ্ছে দেখো, যে ফ্রেজ নাউন এর কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে। একেবারে পরিষ্কার করে বলা হচ্ছে যে ফ্রেজ নাউনের মতো কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে। তাহলে নাউন কি? নাউন হচ্ছে নাম। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, তাহলে এ বেড অফ রোজেস, এটা হচ্ছে তোমার নাউন ফ্রেজ। লাইফ ইজ নট, এখানে কিন্তু ওই যে বোল্ড করা নেই, এটা হবে না, যেটা বোল্ড করা আছে সেটাই হবে। তাহলে এটা একটি নাউন ফ্রেজ। তাহলে মতিন ইজ এ স্লো কোচ, তাহলে এ স্লো কোচ এটা হচ্ছে নাউন ফ্রেজ। তারপরে হচ্ছে দেখো, আই নিড এ রেড পেন, তাহলে এ রেড পেন এটি হচ্ছে নাউন ফ্রেজ। একটি লাল কলম পরিষ্কারভাবে একটি নাম বোঝাচ্ছে, আমি কি চাচ্ছি সেটা
পরিষ্কারভাবে কাউকে ইনফর্ম করতেছি যে এ রেড পেন, আই নিড এ রেড পেন। তো এ রেড পেন যখন, তখন ও দোকানদার বুঝে যাবে বা সামওয়ান বুঝে যাবে যে আসলে কে চাচ্ছে। তাহলে কি চাচ্ছি সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে নামের মাধ্যমে। এবার আসবো আমরা নাম্বার 2, অ্যাডজেক্টিভ ফ্রেজ। যে ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ সম্পূর্ণ করে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। এর আগেই বলেছি যে পার্টস অফ স্পিচ তোমরা যদি ভালো করে জেনে থাকো তাহলে এটা বুঝতে একেবারেই অসুবিধা হবে না। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ এটি হচ্ছে দোষগুণ বোঝায়। সেজন্য আমরা এখানে করব যে ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ সম্পূর্ণ করে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। ফ্লাওয়ার ইজ অ্যাজ রেড অ্যাজ ব্লাড। তাহলে কেমন, ফ্লাওয়ারটা কেমন? তাহলে অ্যাজ রেড অ্যাজ ব্লাড। তাহলে এই যে ব্লাড, আমরা বলছি ব্লাড তো রক্তের মতো, রেড মানে লাল, তাহলে ফ্লাওয়ারটা হচ্ছে লাল বর্ণের বোঝানো হচ্ছে। তাহলে এখানে দোষগুণটা প্রকাশ করতেছে। অনেক সময় হয় কি যে দোষগুণটা অত পরিষ্কার বোঝা যাচ্ছে না, বাট তারপরে ওটা বুঝতে হবে যে ওটা নাউনকে নক করছে কিনা, নাউনকে টাচ করছে কিনা। নাউন প্রোনাউনের দোষগুণকেই তো আমরা অ্যাডজেক্টিভ বলি, সেজন্য আমরা সেটা। তাহলে এখানে দেখো, আস্থা লাইক এ ম্যান অফ নোবেল বার্থ। তাহলে ম্যান অফ নোবেল বার্থ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে সি ইজ এ ওম্যান উইথ রেড লিপস। এ ওম্যান উইথ রেড লিপস, কেমন এটা, লিপটা কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রেড লিপ, তাহলে এখানে দেখো যে পরিষ্কার অ্যাডজেক্টিভের দোষগুণের কথা বলা হচ্ছে। কার? সি এর দোষগুণের কথা বলা হচ্ছে। সি এর যখন নাম বোঝাবে তখন নাউন, সি এর যখন দোষগুণ বোঝাচ্ছে তখন এটা আমরা অ্যাডজেক্টিভ ধরছি। তাহলে অ্যাডজেক্টিভ আমরা বুঝে গেলাম। এবার নাম্বার 3, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যে ফ্রেজ অ্যাডভার্বের কাজ সম্পূর্ণ করে তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। এখন দেখো কিভাবে অ্যাডভার্বের কাজ সম্পূর্ণ করতেছে। সি ডাইড অন দ্য স্পট। তাহলে কখন, কোথায়, কিভাবে, কেমন করে, এগুলো যখন আমরা পাবো তখন সেটাকে বলবো অ্যাডভার্ব। এবং যখন এটার সাথে স্পষ্ট কয়েকটি ওয়ার্ড মিলে পরিষ্কার হবে তখন কোথায়, অন দ্য স্পট, কোথায়, ইন দ্য ফিল্ড। দেখো এখানে উইথ ডেভোশন, কীভাবে, মানে আই রিড দ্য নোবেল উইথ ডেভোশন। তুমি যখন একটা জিনিস ভক্তি সহকারে পড়বা, যখন সেটার প্রতি তোমার মনোযোগ থাকবে তখন কিন্তু বেশি সময় লাগে না। আমরা অযথা অনেক সময় ব্যয় করি পড়ার বিষয়ে। সেটা হচ্ছে যে পড়তেই আছি, অন্য কিছু ভাবতেই আছি, পড়তে আছি, কারোর সাথে কথা বলতেই আছি, পড়তে আছি, কোনো খাবার খাচ্ছি বা অন্য কিছু করছি। দুইটি কাজ করা যায় না। পড়ার সময় যদি তুমি জাস্ট 10 মিনিটস একটু মনোযোগ দিয়ে পড়ো, তোমার 10 ঘন্টার চেয়েও বেশি কাজ হবে যদি তুমি সেভাবে মনোযোগ দিয়ে পড়ো। তো মনোযোগটা খুবই নেসেসারি, মনোযোগটা খুবই কম্পালসারি ফর ইউর বেটারমেন্ট অফ স্টাডি। তো এখানে যেটা বলবো যে এখানে দেখো অ্যাডভার্বটা একেবারে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে তুমি কোথায় কি করছো, এইভাবে বলে দেয়। এবার আসবো ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ, যে ফ্রেজ ভার্বের কাজ করে তাকে ভার্ব ফ্রেজ বলে। ভার্ব কি? যাওয়া, খাওয়া, করা, ধরা, বলা, চলা, এগুলোকে আমরা বলি ভার্ব। এখন তুমি যে কোনো কাজ করতেছো, দ্যাট ইজ কল ভার্ব। তুমি বসে আছো, তুমি স্টাডি করছো, তুমি কুকিং করছো, তুমি ওয়াকিং করছো, তুমি গসিপিং করছো, তুমি রিডিং করছো, তুমি রাইটিং করছো, হোয়াট এভার ইউ ক্যান ডু, দিস ইজ কল্ড ভার্ব। সো এখানে ভার্বের যে বিষয় সেটা আমরা বুঝে গেছি। এবার কিভাবে ভার্ব ফ্রেজ হয় সেটা দেখো। তাহলে এ নাম্বারে আছে আই উইল গো দেয়ার। তাহলে দেয়ার হবে না, আবার আইও হবে না, উইল গো, যাব, উইল গো, যাব, এইটুকুই ভার্ব ফ্রেজ। তারপরে দেখো আফিফ হ্যাজ বিন প্লেয়িং। হ্যাজ বিন প্লেয়িং, খেলছে, মানে অনেকক্ষণ ধরে খেলছে। আসিফ খেলছে, কয়েক ঘন্টা ধরে খেলছে, কোথায় খেলছে, এগুলো না, আসিফ খেলতেছে, এটুকুই ভার্ব ফ্রেজ। তারপরে সি নাম্বার দেখো, দে মাস্ট হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। কী কাজ করছে এটা না, কারা কী করছে এটা না, মাস্ট হ্যাভ ফিনিশড, এটুকুই ভার্ব ফ্রেজ। যদি তুমি দ্য ওয়ার্ক লাগিয়ে দাও তাহলে হবে না, দে লাগিয়ে দাও তাও হবে না। এটা যেহেতু ভার্ব ফ্রেজ, ভার্বের অংশটুকুই নিতে হবে। এবার নাম্বার 5, প্রিপোজিশনাল ফ্রেজ। যে ফ্রেজ প্রিপোজিশনের কাজ করে তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। ইন স্প্রাইট অফ,
প্রিপোজিশনাল ফ্রেজ আগেই বলেছিলাম যে শুরুতে এবং শেষে প্রিপোজিশন থাকবে। সেই শুরুতে এবং শেষে প্রিপোজিশন আমরা দেখতে পাচ্ছি ইন স্প্রাই টু ওয়ার্ক, এগুলো বুঝে নিব দ্রুত। এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। বি নম্বরে দেখো ইন কুইস্ট ওয়াফ, তাহলে কুইস্ট অফ, ইন কুইস্ট অফ এটাও প্রিপোজিশনাল ফ্রেজ বুঝতেছি। তারপরে সি নাম্বার দেখো ইন লিউ অফ, ইন লিউ অফ এটাও প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো আমরা ক্লিয়ার সহজে বুঝতে পারছি। অনেক সময় হয় কি যে কিছু কিছু প্রিপোজিশনাল ফ্রেজ বোঝা যায় না, সেগুলো তোমাদের আসবে না, সেগুলো ডিফিকাল্ট, সেগুলো আরও ওপর ক্লাসে গিয়ে আমরা শিখব। বাট এখানে যেটা হচ্ছে যে সিম্পল যেগুলো প্রিপোজিশনাল ফ্রেজ সেগুলো আমরা জেনে গেলাম। এবার নাম্বার 6 কনজাংশনাল ফ্রেজ। যে ফ্রেজ কনজাংশনের কাজ করে তাকে কনজাংশনাল ফ্রেজ বলে। তাহলে কনজাংশনাল ফ্রেজের কাজ আমি বলেছি, কনজাংশন কি করে, কানেক্ট করে, কানেক্টিং ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ডকে একসাথে যুক্ত করে বা সেন্টেন্সকে যুক্ত করে, সেটাকে বলি আমরা কনজাংশন। বাট এখানে যখন 2-3টা ওয়ার্ড মিলে একটা শব্দ যুক্ত করবে তখন আমরা সেটাকে বলবো কনজাংশনাল ফ্রেজ। যেমন অ্যাজ গুড অ্যাজ, তাহলে হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ওয়ার্ড, তাহলে অ্যাজ গুড অ্যাজ এটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। আবার বি নাম্বার দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, এটা কনজাংশনাল ফ্রেজ। আর যখন অ্যান্ড থাকবে সরাসরি তখন ওটা কনজাংশন, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ এটা অ্যান্ড বোঝাচ্ছে, মিনিং সেম বাট একটু ওয়ার্ডগুলো আলাদা, অ্যাজ ওয়েল অ্যাজ, এই জন্য এটা কনজাংশনাল ফ্রেজ। এবার দেখো তোমার অ্যাজ সুন অ্যাজ এটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। তাহলে এভাবে আমরা এগুলোকে দেখব বা চিনব। এরপরে নাম্বার 7 ইন্টারজেকশনাল ফ্রেজ। যে ফ্রেজ ইন্টারজেকশন এর কাজ করে। হ্যাঁ বলো। আমি পড়াটা শেষ, কনজাংশন ফ্রেজে এখানে দেয়া আছে শি অ্যাজ ওয়েল অ্যাজ আই ইজ হ্যাপি। হ্যাঁ আমি পড়া শেষ করি দিয়ে তোমাদের আমি ওটা করছি। তাহলে আই অ্যাম হ্যাপি হবে না? হ্যাঁ ওটা ভুল করছে, কিন্তু আমি পড়াটা কমপ্লিট করি তখন তুমি বলো, তাহলে সুবিধা হবে কি যে ডিস্টার্বিংটা হবে না। হ্যাঁ আমি বলে দিই, আমি তোমাদের ধরবো। আর তুমি যেটা উল্লেখ করেছো দ্যাট ইজ ভেরি গুড। তাহলে আমি যেটা বলছিলাম যে ইন্টারজেকশনাল ফ্রেজ, আমি প্রথমে বলছিলাম যে ইন্টারজেকশন হচ্ছে বিস্ময় কিছু করবে, আশ্চর্য করবে, আনএক্সপেক্টেড কিছু বলবে। আনএক্সপেক্টেড এমন কিছু দেখছো, শুনতেছো, বলতেছো যেটা তুমি এর আগে করো নাই, বা হঠাৎ করতেছো বা বারবার করতেছো কিন্তু বারবারই তোমার বোরিং লাগে। তো সেই জিনিসগুলোই আমরা, সামনে হয়তো হেঁটে যাচ্ছে কেউ থুতু ফেলে দিল, তো স্প্লিট করলো, এই জিনিসগুলো আমাদের কাছে বোরিং, বারবার মানুষ করে তারপরেও বারবারই লাগে, এগুলোও কিন্তু মানে ফাইয়ের বিষয়। তো এই জিনিসগুলো আমরা দেখব। তো এখানে একটা ফ্রেজের মতো থাকবে ইন্টারজেকশনাল ফ্রেজে। তো এইখানে দেখো ফাই এ নাম্বারে ফাই মানে ছিচি, যে কোনো তোমার বিরক্তিকর কাজ কিংবা অন্যান্য কাজ যেটা যায় না আর কি আমাদের সাথে, সেই কাজগুলো যখন আমরা পেয়ে যাই বা করি তখন এটা আমাদের কাছে ওই ফাইয়ের মতোই লাগে। তো সেই জিনিসটা আমরা একটু চেক আউট করবো যে কোন জিনিসগুলো আমাদের কাছে একটু আশ্চর্য লাগে। যেমন বাই আল্লাহ, আই হ্যাভ নেভার ডান ইট। তো বাই আল্লাহ, আল্লাহর কসম, হ্যাঁ বাই আল্লাহ, আল্লাহর কসম, এই যে বাই আল্লাহ দিলা, তো তারপরে ওখানে যে চিহ্নটা আছে ইন্টারজেকশনাল চিহ্ন, সাইন অফ ইন্টারজেকশনাল সাইন, তো এই জিনিসটা যখন আমরা পাচ্ছি তখন এটাকে আমরা বলছি ইন্টারজেকশনাল ফ্রেজ। আবার হোয়াট এ প্রিটি এরকম অনেক শব্দ আছে। তাহলে আমরা এই জিনিসগুলো দেখব যে কোন ধরনের ইন্টারজেকশন আসলে কোনগুলো আর ইন্টারজেকশনাল ফ্রেজ কোনগুলো। তাহলে আমরা এখানে কিছুটা বুঝতে পারবো, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার নাম্বার 8 ইনফিনিটিভ ফ্রেজ, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সবসময় সবাই মাথায় রাখবো। প্লাস অতিরিক্ত অংশ মিলে যে ফ্রেজ গঠিত হয় তাকে ইনফিনিটিভ ফ্রেজ বলে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, মূল যে শব্দ সেটা পাবো, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে আরও কিছু ওয়ার্ড পাবো, তাহলে সেটাকে বলবো
ইনফিনিটিভ ফ্রেজ। এ নাম্বারে দেখো সি কেম হেয়ার টু মিট মি, তাহলে টু মিট মি, এখানে টু তারপরে মিট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর এক্সট্রা ওয়ার্ড হচ্ছে মি, তাহলে টু মিট মি এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। বি নাম্বারে হচ্ছে টু পাস দ্য এক্সাম, টু পাস দ্য এক্সাম এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। সি নাম্বার হচ্ছে টু প্লে ফুটবল, টু প্লে ফুটবল এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এবার 9 নম্বরে আসবো আমরা পার্টিসিপল ফ্রেজ। যে ফ্রেজ পার্টিসিপলের কাজ করে তাকে পার্টিসিপল বলে। তাহলে কিভাবে পার্টিসিপলের কাজ করতেছে দেখো, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, এখানে আমরা পরের সেন্টেন্সটাতে যাব না, এখানে আমরা যেটা পাচ্ছি যে ভার্বের পার্টিসিপল পাচ্ছি। ভার্বের সাথে আইএনজি যোগ করলে আমরা পার্টিসিপল পেয়ে যাই, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, কখনো কখনো ইডি যোগ করতে হয়, কখনো কখনো টি যোগ করতে হয়, সেগুলো আমরা নেক্সট দেখব বা আরও এক্সাম্পল দেখব বা বোর্ডের বিভিন্ন কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবো কিভাবে আছে। এখন আমরা এখানে দেখছি যে হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, এই শব্দটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। বি নাম্বার হচ্ছে ডুইং দ্য ওয়ার্ক, ডুইং দ্য ওয়ার্ক, তাহলে এখানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা হচ্ছে তোমাদেরই। এখন কারো যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো, তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরে আমি কাউকে পড়তে বলবো। আগে তোমাদের কারো প্রশ্ন আছে কি না আমাকে ইনফর্ম করো, কোনো বিষয়ে কারো প্রশ্ন আছে কি না, কারো কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বা কোনটা তোমরা বুঝতে পারছো না, সেটা রিপিট করলে আবার ভালো হয়, সেটা তোমরা আমাকে ইনফর্ম করতে পারো। স্যার যদি বলেন নাউন ফ্রেজ লেখো তাহলে আমরা শুধুমাত্র এ বেড অফ রোসেস এই এতটুকু শুধুমাত্র লিখবো? না, নাউন ফ্রেজ আমি যেমন তোমাদের বলি, তুমি বলতেছো যে স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস, এটাও নাউন ফ্রেজ, কথা বুঝতে পারলা? এখন জি স্যার। অল দ্য স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস এটা হয়ে গেল নাউন ফ্রেজ। ইজ আর প্রেজেন্ট নাও, আর প্রেজেন্ট নাও, এই তো নাউন, এটা সেন্টেন্স হয়ে গেল যে অল দ্য স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস আর প্রেজেন্ট নাও, এটা বললে এটা সেন্টেন্স হলো, কিন্তু অল দ্য স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস এটা যখন বলছো তখন এটা নাউন ফ্রেজ হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ। স্যার 3 নাম্বারটা আরেকবার বুঝাই দিবেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তোমরা কেউ যখন হেঁটে আসে আস্তে আস্তে তখন কি বলো তোমরা? স্লো, মেয়েটা খুব স্লো, আস্তে আস্তে হাঁটে, বা ছেলেটা খুব স্লো, কেউ কাজ করতেছে আস্তে আস্তে, তখন কি বলো? খুব স্লো, তাই না? হ্যালো, জি স্যার। হ্যাঁ হ্যাঁ আমার স্যার, শোনা যায়। হ্যাঁ আনসার দিতে হবে তো, নইলে তো তুমি বুঝতে পারবে না। তো বলতেছি যে যখন কেউ জোরে জোরে দ্রুত কাজ করে তখন তাকে বলছো যে হ্যাঁ সে দ্রুত কাজ করে। সে কোথায় আছে? বলছে মাঠে আছে, সে ঘরে আছে। তাহলে ইন দ্য রুম, ইন দ্য রুম কোথায় আছে বলো? রুমে আছে। কোথায়? ইন দ্য ক্লাস কোথায় আছে? তোমাদেরকে যদি বলি যে ক্লাসে আছে। অল অফ ইউ আর ইন দ্য ক্লাস, আমি তোমাদের বলতেছি যে অল অফ ইউ আর ইন দ্য ক্লাস, তো আমি একটা প্রশ্ন করছি হোয়ার, হোয়ার, হোয়ার মানেই অ্যাডভার্বিয়াল ফ্রেজ, হোয়ার মানেই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোথায়? স্টুডেন্টরা কোথায়? হোয়ার, হোয়ার ইজ আওয়ার স্টুডেন্ট, ঠিক আছে? তো আমি তখন বলছি যে আওয়ার স্টুডেন্ট ইজ ইন দ্য ক্লাস, তাহলে ইজ ইন দ্য ক্লাস, ইজ না ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস এটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার তোমরা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, স্যার এভাবে। 5 নাম্বারটা একটু আরেকবার হ্যাঁ, নাম্বার 5 প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন, প্রিপোজিশন চিনো তো, ইন, আউট, টু, অফ, উইদাউট, অ্যারাউন্ড, ওভার, এগুলো প্রিপোজিশন না? এই প্রিপোজিশনগুলো শুরুতেও থাকবে, ওয়ার্ডের শুরুতেও থাকবে, আবার শেষে থাকবে। দিয়ে তোমার ইন স্পাইট অফ, দেখো শুরুতে আছে প্রিপোজিশন, আবার শেষে আছে প্রিপোজিশন, তাহলে এই প্রিপোজিশনগুলোকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। ইন স্পাইট অফ, এটার সব অর্থ হচ্ছে তোমার সত্ত্বেও বা পরিবর্তেও। এখন দেখা যাচ্ছে যে ইনস্পাইট অফ, ইন লিউ অফ মানে পরিবর্তে,
তাহলে এইভাবে আমরা প্রিপোজিশনগুলোকে চিনে ফেলবো। শুরুতেও থাকবে, একই সেন্টেন্সে দুইটা প্রিপজিশন হ্যাঁ, থাকবে। একই সেন্টেন্সে দুটো প্রিপোজিশন থাকবে। আবার একই সেন্টেন্সে দুইটা তিনটা প্রিপোজিশন থাকে, প্রথমে থাকলো, ভিতরে থাকলো, শেষে নাও থাকতে পারে। এরকমও প্রিপোজিশনাল ফ্রেজ আছে, ওটা তোমাদের জন্য একটু কঠিন হবে। তো ওটা আলোচনা যেহেতু এখানে নেই, ওটা আমরা আলোচনা করব না। তোমাদের সিম্পলটা পড়তেছে, একেবারে চিনা, যাতে তোমরা চিনতে পারো, তোমরা যাতে বুঝতে পারো, সেভাবেই তোমাদের জন্য এটা তৈরি করা হয়েছে। ক্লিয়ার? ওকে স্যার। আর কেউ কোনোটা জি, স্যার। বুঝতে চাও? তোমরা যদি কেউ প্রশ্ন করতে চাও তাহলে প্রশ্ন করো, আর যদি প্রশ্ন করতে না চাও তাহলে আগামী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই পড়ে আমাকে দিবা এবং বলবা যে আমরা বুঝতে পেরেছি, আমাদের কোনো প্রবলেম নেই। এই অবস্থায় আমি তোমাদের ছাড়বো, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। এটা রাইটিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ, কথা বলার জন্য গুরুত্বপূর্ণ, যে কোনো সেন্টেন্স লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যে কোনো মেসেজ লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এইগুলো যদি তোমরা শিখে ফেলো তাহলে ইংলিশের রাইটিংটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। গ্রামার কি করে? গ্রামারটা হচ্ছে রাইটিংয়ের সৌন্দর্য, অলংকার। গ্রামারটা হচ্ছে অলংকার। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজের অলংকার হচ্ছে গ্রামার। যে কোনো ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যদি তুমি শিখো, এর যদি গ্রামার জানো, তাহলে গ্রামারটা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের অলংকার। কারণ ওখানে খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস তুলে ধরা হয়, যাতে ল্যাঙ্গুয়েজটা আরও সুন্দর লাগে, লেখার সময় সুন্দর লাগে, বলার সময় সুন্দর লাগে। আমরা যেমন সুন্দর করে কথা বলি, অনেক সময় অনেকে সুন্দর করে কথা বলতে পারে না। যারা শিক্ষিত বা চেষ্টা করে তারা সুন্দরভাবে কথা বলতে পারে, যারা অশিক্ষিত তারাও কিন্তু অনেক সুন্দর করে কথা বলতে পারে। এটা হচ্ছে নিজেদের একটি বিষয়, প্র্যাকটিসের বিষয়। তো যে কোনো লোক প্র্যাকটিস করলেই পারবে, এটা নিয়ে কোনো ডাউট নেই আমার। তো তোমরা এই জিনিসগুলো ভালো করে পড়বা সামনের দিন, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট এটা পড়তে পারো এবং ভালো করে আনসার দিতে পারো। আমি তোমাদের ধরবো কেন হয়েছে। হ্যাঁ, বলো। আচ্ছা, আমরা হচ্ছে লেটার বা প্যারাগ্রাফ কি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবো? হ্যাঁ, এটা শিখলে তো সবই লিখতে পারবা। এটা তো তোমার রাইটিংয়ের কি বলবো, মাদার। এগুলো তো রাইটিংয়ের মাদার। পার্টস অফ স্পিচ না জানলে কেউ রাইটিং করতে পারে? আমরা সেগুলোতে অ্যাপ্লাই করি না, বা অ্যাপ্লাই করা হয় না, বা সুযোগ থাকে না, বা টিচাররা সেইভাবে ওই জিনিসগুলোকে ইম্পর্টেন্স দেয় না। সেজন্য স্টুডেন্টরা অনেক সময় দুর্বল থাকে। একটা স্টুডেন্টকে যদি সুন্দর করে পার্টস অফ স্পিচ শেখানো যায়, টেন্স শেখানো যায়, তাহলে সে তো আর ভবিষ্যতে কোনো জায়গায় আটকাবে না, আর কিছুই লাগে না। অন্যান্য যেগুলো আছে সেটা হচ্ছে পার্ট অফ রাইটিং, বাট এগুলো হচ্ছে যে মেন জিনিস। পার্টস অফ স্পিচটা মেন জিনিস, তার সাথে ফ্রেজ হলে আরও সেটা ওই হয়ে গেল, তার সাথে ক্লজ হলে আরও সেটা ভালো হলো। এই জিনিসগুলো তো খুব গুরুত্বপূর্ণ। স্যার, আমরা কি পরীক্ষার খাতাতেও ফ্রি হ্যান্ড রাইটিং করলে মার্ক পাবো? হ্যাঁ, ডেফিনেটলি পাবা, কেন পাবা না? তুমি মুখস্থ করে তোমাকে লিখতে হবে এটা কোথাও নাই। তুমি যে লিখছো, এটা আমরা তো বিশ্বাস করি তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতেছো। তুমি তো এটা মুখস্থ